দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। তথ্য উপদেষ্টা বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগায় জ্বালানিতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক মনে করছে সরকার। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দোলিক পার্থ বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত আদালত পর্যন্ত গড়ালেও সেটা তার জন্যই সুখকর হবে না। শারমিনের রিপোর্ট। সরকার বলছে সার আছে, কিন্তু ডিলার বলছে নেই। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে ডিলারের গুদাম ভেঙে প্রায় 200 বস্তা সার নিয়ে যায় চাষিরা। সারা দেশের চাষিদের অভিযোগ, চাষাবাদের প্রয়োজন মতো সার পাচ্ছেন না, অথচ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার দাবি সারের ঘাটতি নেই। সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। তিনি আরো জানান, গ্যাস সরবরাহের উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এই সংকট দীর্ঘ হতে পারে। এই অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন তিনি। আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তা আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। সংবাদ সম্মেলনের শুরুতে সরকারের 180 দিনের সফল বাস্তবায়ন বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শারমিন নীরা, 71, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। তার দাবি, সরকার গঠনের 6 মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার দুপুরে মগবাজারে জামাতের কার্যালয়ে আগামী 5 সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি ঘোষণায় ব্রিফিংয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। লং মার্চ প্রোগ্রাম ঘোষিত হয়েছে, সেটা 5 তারিখ প্রথম। গণভোটের রায় বাস্তবায়ন সহ আরো 5টি দাবি সামনে রেখে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেক্রেটারি জেনারেলকে সাংবাদিকদের দৃশ্যে লং মার্চকে সামনে রেখে এ লক্ষ্যে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর থেকে শুরু হবে তাদের লং মার্চ। চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে কর্মসূচি। লং মার্চের কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করেছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি সব পর্যায়ে দলীয়করণ বন্ধ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 5 দাবিতে এই লং মার্চ সফল করার আহ্বান জানান তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4th, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ।
এবং এটা বন্ধ করা। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে লং মার্চের প্রধান রাজনৈতিক বার্তা হিসেবে সামনে রাখতে চায় 11 দলীয় ঐক্য। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। সিফাত ফারুকী, 71, ঢাকা। একটা দেশের সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতি হবে রাষ্ট্রের ভিত্তি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতের ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য মহানবীর পথ অনুসরণ করে রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায় ও সম্প্রীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। আরবি বছরের 12ই রবিউল আওয়াল মহিমান্বিত দিন। এই দিনেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর উফাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণে মহিমান্বিত পবিত্র দিন 12ই রবিউল আওয়ালে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা, নৈতিক অবক্ষয় বিস্তার করছে। তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সাথে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকারে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে মসনাদে স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ। এ সময় ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেয়। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। প্রতারণার মামলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানের একটি কফি হাউস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, বিদিশার বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে এবং সেই মামলায় 2 বছরের সাজা হয়েছে। সাজার পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা গত 20 মে বিদিশাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমশেদ আলম ওই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে গ্রেফতার করা হলেও গণমাধ্যমে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ। বাংলাদেশের রোহিঙ্গা ঢলের 9 বছর পূর্ণ হয়েছে মঙ্গলবার। 2017 সালের 25 আগস্ট নির্দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেওয়ার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে রোহিঙ্গারা। এই উপলক্ষে মঙ্গলবার সকালে কুতুপালংয়ে সমাবেশ, নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্ববাসীর সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেন তারা। সেই সাথে মিয়ানমারে মর্যাদাপূর্ণ জীবনযাপন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সমাবেশ শেষ করে আশ্রিত রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। উখিয়া কুতুপালং 4 নম্বর ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে।
যারা আজকে জেনোসাইড ডে হিসেবে পালন করছে, কারণ 2017 সালের এই দিনে রোহিঙ্গারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সহায় সম্বল, মা বাবা ভাই বোন সব কিছু হারিয়ে, ভিটে মাটি সব কিছু ছেড়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। জন্মভূমি ছেড়ে আসার এই দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন রোহিঙ্গারা। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, আবার কেউ চোখের পানি মুছছিলেন বারবার। একসময় সবাই রাব্বুল আলামিনের কাছে জন্মভূমিতে ফেরার জন্য মোনাজাত করেন। মানে বিচার গান গরিয়র আরারে মানে আর দেশ তো আরারে ফেরক দিত আর দেশের মধ্যে আর যত সোর চাই এত আর দেশের মধ্যে আরো ওয়াফিজ যাবল্লা চাই। এর আগে রোহিঙ্গারা বলেন তাদের মন পড়ে আছে জন্মভূমিতে। যেদিনই নিরাপত্তা পাবেন সেদিনই ফিরে যাবেন নিজের মাটির কাছে। আর কেউ কেউ বলেন শুধু ফেরত পাঠালেই হবে না, নিশ্চিত করতে হবে যেন ফেরার পর আবার নির্যাতনের শিকার হতে না হয়, আবার যেন উদ্বাস্ত না হতে হয়। রোহিঙ্গা নেতারা সাংবাদিকদের জানান ক্যাম্পে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, কিন্তু তাদের ভবিষ্যৎও আটকে আছে এই আশ্রয় শিবিরে। এখন তাদের দাবি আরাকানে নিরাপত্তা অধিকার ও মর্যাদা নিশ্চিত করার, আর এই জন্য লাগবে বিশ্বের সব শক্তিধর দেশের সমন্বিত উদ্যোগ। সাস্টেনেবল একটা সলিউশন করিব সব দুনিয়া ইয়ারা হেলাপ করিব আল্লাহ মকসলয়রে এই মজলিস আরম্ভ করা গিয়েছে। প্রার্থনা শেষে মাঠ ছাড়ার আগে রোহিঙ্গাদের কণ্ঠে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। গত ৯ বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমবায়। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠাতে চীন, মালয়েশিয়া ও তুরস্ক সহ অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংকট সমাধানে জাতিসংঘ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মানবাধিকারের প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থানে বিএনপি সরকার। বিগত সরকারের সমর্থন হলেও সুনির্দিষ্ট অন্যায় না থাকলে সেসব মামলা প্রত্যাহারের কাজ করছে সরকার। 2017 সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরো ঘনীভূত হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। রংপুরে স্কুল শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যায় আলোচিত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ঘটনা তদন্তে নতুন মোড় নিয়েছে। রংপুর মেডিকেলের ডোমের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, নিহত মা মেয়েকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক কর্মকর্তারা বলছেন আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা যাবে না। যদিও শুরুতেই পুলিশ দাবি করেছিল ইয়াবা সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড। সহকর্মী মাহবুব সুমনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন।
গেল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে। পরে ঘটনার তদন্তে নেমে 2 তরুণকে আটক করে পুলিশ। ওই দিনই পুলিশ কমিশনার জানান, শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় বাবা, মা ও 2 সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে তারা। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে শুরু থেকেই দেখা দেয় নানা প্রশ্ন। রংপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়না তদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে তদন্ত করছেন তারা। সবশেষ সোমবার অধিকতর তদন্তের জন্য মামলাটি কোতোয়ালি পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের তদন্ত কিন্তু শেষ হয়নি এবং তদন্ত এই যে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত কিন্তু এই তদন্ত আমাদের চলতে থাকবে। তখন পর্যন্ত যদি আমরা কোনো পাই, এমনকি যদি কোনো দিন কোনো এই পুলিশ রিপোর্ট দাখিলের পরেও যদি কোনো দিন এরকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তবুও আমরা কিন্তু তাদেরকে আইনে আনার চেষ্টা করব। তবে এই তদন্তের মাঝেই ৭১ টেলিভিশনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ডোম যতন রায়। ময়না তদন্ত করতে গিয়ে নিহত মা ও মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সেই আলামত সংগ্রহ করেছেন তারা। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটা মানে যেটা মেয়েটা, তারা ধর্ষণ হয়েছে। আল্লাহ, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু 2টা মায়ের বেটির 2টা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। যদিও হাসপাতালের ফরেনসিক কর্মকর্তা জানান, এখনই ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরই সব নিশ্চিত হওয়া যাবে। স্যার, আমরা যে মেয়েটি তরুণী প্রীতিলতা, তাকে আমরা ধর্ষণের কোনো আলামত অনেক পেয়েছি কিনা? দেখেন, এটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক তারপর। প্রাথমিকভাবে আপনি আমাদের কাছে যিনি করেছে, কিন্তু আমরা যারা ওনারাও ওটা বুঝতে পারেন না, আমাদেরও কাছে ডিটেলস মনে হয়েছে ওটা অস্পষ্ট, কারণ বডি একবার ফুলে গেলে সেটা যে কোনো কিছু আর্টিফ্যাক্ট বলে মনে হতে পারে। মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শুধু রংপুর নয়, দেশ জুড়েই তৈরি হয়েছে ক্ষোভ, চলছে প্রতিবাদ। হত্যার সঠিক কারণ খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সবাই। মনিরা কাজুরি, ৭১। এবার চট্টগ্রামে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে। চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, তাহসিন হত্যা মামলায় ইমনকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিল পুলিশ। দুপুরে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক ফাহমিদা সাত্তার এই আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। ২০২৪ সালের ২১ অক্টোবর চান্দগাঁও থানার শামসের পাড়া এলাকায় ইট বালির ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। বাণিজ্য, শিক্ষা ও পর্যটন সহ সব ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA আয়োজিত কর্মশালায় সমাপনীতে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা কিংবা পর্যটন সব ক্ষেত্রে দেশটির সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন। চীনা ভাষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। আমরা সবার জন্য ওপেন। আমাদের পলিসিটা কি? ন্যাশনাল প্রায়োরিটি, ন্যাশনাল ইন্টারেস্ট অফ আওয়ার নেশন ইজ দি টপ প্রায়োরিটি। এবং এই প্রায়োরিটি ইন্টারেস্টের সঙ্গে আমাদের ন্যাশনাল প্রায়োরিটির সঙ্গে যারাই এগিয়ে আসবে, যে আগে আসবে তার সঙ্গে আমি আছি। আমাদের ডিফেন্স বলেন, আমাদের এগ্রিকালচার বলেন, আমাদের ওয়াটার সেক্টর বলেন, আমাদের এনার্জি সেক্টর বলেন, ট্রেড বলেন, সব জায়গায় চায়না এগিয়ে আছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।